স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ভারতের বিপক্ষে অবশেষে বাংলাদেশ পেল সেই ঐতিহাসিক জয়। অবসান হলো 22 বছরের সেই অপেক্ষার। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ ভারতকে হারালো 1-0 গোলে। ইতিহাস গড়ার এই ম্যাচে সাক্ষী হলো ঢাকা স্টেডিয়ামের হাজার হাজার জনতা। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। কেন রাকিবের ব্যাপারে দাবি করা হয় তিনি সাউথ এশিয়ার দ্রুততম ফরোয়ার্ড, সেটা প্রমাণ করতেই যেন মরিয়া হয়েছিলেন তিনি। তার কল্যাণেই ম্যাচে 13 মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাকে বল নিয়ে হাজির হলেন প্রতিপক্ষের ডি বক্সে। ক্রস করলেন মোরসালিনের উদ্দেশ্যে, আর মৌকা দারুণভাবে কাজে লাগালেন বাংলাদেশের নাম্বার 7। ভারতের বিপক্ষে ম্যাচের গোড়ার দিকেই লিড স্বাগতিকদের। গোল হজম করে দমে যাওয়ার পাত্র তো নয় ভারত। একের পর এক আক্রমণ আছড়ে পড়তে শুরু করে লাল সবুজ দুর্গে। তবে কপাল ভালো, হামজা চৌধুরী নেমে এসেছিলেন মিড ডিফেন্সে। গোলকিপার মিতুল মার্মার একাধিক ভুল সামাল দিয়েছেন লেস্টার সিটি তারকা। একবার তো হেড করে বাঁচালেন ফাঁকা গোলবারটাও। সেট পিস থেকে বল পেয়ে স্কোরশিটে নাম তোলারও একটা সুযোগও পেয়েছিলেন হামজা চৌধুরী। তবে নিশানা ভুল হলো, আফসোসে পড়লেন দলের সেরা তারকা। ভারতীয়দের একের পর এক আক্রমণ প্রতিহত করে ম্যাচের বাকিটা সময় ঠিকই নিজেদের জাল বাঁচিয়ে রেখেছিলেন হামজা চৌধুরী, তপু বর্মনরা। একের পর এক ফাউলের শিকার হয়ে মাঠ ছেড়েছেন তারিক কাজী আর জায়েন আহমেদের মতো খেলোয়াড়। তাতেও অবশ্য হাভিয়ের কাবরেরা বাহিনীর দুর্গ ভেদ করতে পারেনি ভারতীয়রা। মিডফিল্ডের অতন্দ্র প্রহরী সমিত সোম অবশ্য নির্ধারিত সময়ের পর হেসেছেন জয়ের হাসি। বাংলাদেশের জার্সিতে পেয়েছেন নিজের প্রথম উইন, আর একই সাথে এটা বাংলাদেশের ফুটবলের জন্য তো ইতিহাস। অবসান হয়েছে 22 বছরের অধীর অপেক্ষার। ভারতের বিপক্ষে 1-0 গোলের জয়। খালিদ জামিল। ভারতের বিপক্ষে অবিশ্বাস্য এই জয়ের পর স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে দর্শকদের উচ্ছ্বাসের সবশেষ খবর আমাদের জানাচ্ছেন হাসান সজীব, সরাসরি যুক্ত হয়ে। নিশ্চয়ই কিছুক্ষণের ভেতরে আমরা পাবো, হ্যাঁ স্ক্রিনে পেয়েছি আমরা হাসান সজীবকে। সজীব, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, মাঠ ভর্তি দর্শক, প্রায় 25,000 দর্শক আজকে মাঠে বসে খেলা দেখেছে এবং বাংলাদেশের জয় তারা দেখেছে, তারা সাক্ষী হয়েছে এই ঐতিহাসিক মুহূর্তের। তাদের প্রতিক্রিয়া আসলে কি? তারা বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে এখন কি বলছে? হামজা এসছে, সমিত এসছে, কিন্তু বাংলাদেশ জিততে পারছিল না, হতাশা ছিল তাদের ভেতরে। ঠিক এই মুহূর্তে তাদের প্রতিক্রিয়া কি? ফাহিম, প্রতিক্রিয়া আসলে আমার চিত্রটা দেখলে বুঝতে পারবেন যে আমার চারপাশে বাংলাদেশের ফুটবল সমর্থকরা একদম ঘিরে ফেলেছে। বাংলাদেশ জিতে যায়, যেন হামজা জিতে যায়। আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অনেক বছর পর আসলে বাংলাদেশ জিততে পেরেছে, কেমন লাগছে? অবশ্যই আপনি যদি দেখেন, দীর্ঘ 22 মাস পর আমরা ভারতের বিপক্ষে জয় পেয়েছি। এবং আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের যেই বাইরের প্লেয়ারগুলো আছে, সামিত সোম ম্যাচের আগে আমাদেরকে বলেছিলেন যে ইনশাল্লাহ আমি এই ম্যাচ জিতার মাধ্যমে আমার ইন্টারন্যাশনাল ম্যাচে বাংলাদেশের জার্সি হয়ে জিতে শুরু করতে চাই। সামিত সোম কিন্তু কথা রাখছে। আরেকটা হচ্ছে হামজা। আপনি যতই কাবরেরা বা অন্যান্য কাউকে বলেন, মাঠের যে হামজার পারফরমেন্সটা, আমরা কয়েকটা ছোট মিতুলের ভুল দেখছি। লাস্ট মুহূর্তে যখন মিতুল একটা পাতে মিস্টেক করে, তখন বারটা খালি অনশট শর্ট করতে, তখন হেড দিয়ে হামজা। একটা ম্যাচই আসলে বাংলাদেশ জয় পেয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে ফুটবল নিয়ে আসলে মানুষের যে উন্মাদনা কোন লেভেলে ছড়িয়ে পড়েছে। আমরা অনেক খুদে ভক্তকে দেখতে পাচ্ছি, লাল সবুজের পতাকা নিয়ে তারা এসেছেন। বিশেষ করে 22 বছর পর যখন ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে জয়, তখন তো এই বাঁধ ভাঙা উল্লাস থাকবেই। দর্শকরা ছুটে এসেছেন। আপনি জানেন যে 4 মিনিটের মধ্যেই টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। সেই উন্মাদনা অবশেষে আসলে পূর্ণতা পেল যে হামজা চৌধুরী, সমিত সোম তারা অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশের হয়ে, কিন্তু জয় পাচ্ছিল না। এবং ভারতের বিপক্ষে জয়টা আসলে লম্বা সময় পর, এজন্য দর্শকদের কিন্তু বাঁধ ভাঙা উল্লাস। দর্শকদের আসলে স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে সরানোটাই টাফ হয়ে গেছে। এখানে কিন্তু একটু পর হামজা চৌধুরী থেকে শুরু করে সমিত সোম, পুরো বাংলাদেশ দল এখান থেকে বের হবে। আমরা যেমনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে দর্শকদের উন্মাদনা, আমরা কয়েকজন একটু খুদে ভক্তের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কেমন লেগেছে বাংলাদেশের ম্যাচ? ভালো লেগেছে অনেক। কার খেলা বেশি উপভোগ করেছো? মুসালিম। আমরা যেমনটা শুনতে পারছিলাম যে খুদে দর্শকের তরফ থেকে যে মোরসালিনের খেলা ভালো লেগেছে। আমি যদি একটু চারপাশে নিরাপত্তা দেখাই, গাড়ির একটা যানজট তৈরি হয়ে গেছে, দর্শকদের আসলে এখান থেকে সরানোটাই খুব বেশি
টাফ হয়ে গেছে। আপনি জানেন যে বিস্তর নিরাপত্তা, যেহেতু ভারত এসেছে এবং এএফসির ম্যাচ, তাই কিন্তু বাফুফে এই ব্যাপারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। দর্শকদের কিন্তু কোনোভাবেই এখান থেকে সরানো যাচ্ছে না। বিশেষ করে তারা সেই হামজা চৌধুরীকে দেখতে যাচ্ছে, মোরসালিনকে দেখতে যাচ্ছে। হামজা চৌধুরীর জন্য একটা উপহার দরকার ছিল, সেই জয়টাই কিন্তু উপহার হিসেবে কাজ করেছে। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে বাফুফের যে নতুন কমিটি, সেটাও কিন্তু যখন গঠিত হয়েছে তখন কিন্তু শুরু করে আমরা দেখতে পাই যে মানে র্যাঙ্কিংটা বাড়ছিল না। আমরা কথা বলতে চাইবো এই যে লাল সবুজ জার্সি এবং শেষ পর্যন্ত ভারতকে হারাতে পারলো, এটা তো আমাদের জন্য বড় একটা পাওয়া। আমি আমার লাইফের ফার্স্ট টাইম বাংলাদেশের খেলা দেখতে আসছি ইন্ডিয়ার সাথে। আমরা 22 বছর পরে ইন্ডিয়াকে হারাইলাম, আমরা সবাই খুশি। বিশেষ করে হামজা যে খেলা খেললো আজকে অতুলনীয়। হামজা, সমুৎসম আর এরপরে আমি যেটা দেখলাম মোরসালিন কত অতুলনীয়। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। হাসান সজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শকরা আনন্দে আত্মহারা। 22 বছর পর ফুটবলের মাঠে বাংলাদেশ হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়াকে। 6 মিনিটে শেষ হয়ে যাওয়া বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট রূপ নিয়েছিল সোনার হরিণে। তবে খেলাযোগ তাদের টপ ফ্যানদের মধ্যে লটারির মাধ্যমে খুঁজে বের করে সেরা 10 জনকে, সকালে যারা উপহার পেয়েছে বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট। খেলাযোগের পেজে যারা এই কন্টেন্ট এবং কমেন্ট সর্বোচ্চ সংখ্যক করেছেন তাদেরকেই সেই সোনার হরিণ এরকম সোনার হরিণ যে 18,000 টিকিট বাফুফে এই এএফসি কোয়ালিফাই ম্যাচ উপলক্ষে ছেড়েছিল, যা 6 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। এখন যারা এই সোনার হরিণ পেয়েছেন বা জিতেছেন সেই 10 জনের মধ্যে আমরা একে একে ডাকবো। এই সোনার হরিণ বিজয়ী হয়েছেন। সোনার হরিণ এই তাদেরকে নিয়ে আমরা গ্রুপ ছবি তুলব এবং এই ছবির মধ্য দিয়েই আজকের এই অনুষ্ঠান বা এই আয়োজনের এখানেই সমাপ্তি ঘোষণা করা হবে। সাউথ এশিয়ার ফুটবলকে গোটা বিশ্বে নতুন করে ব্র্যান্ডিং করতে লোগো পরিবর্তন করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। ঢাকায় ফেডারেশনটির সদর দপ্তরে নির্বাহী কমিটি সভায় নতুন লোগো উন্মোচন করেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। সাফের নতুন এই লোগোটি ডিজাইন করেছেন শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের সুপন রাজাপাকসে। এর আগে সদস্য দেশগুলোর সব ফেডারেশনের কাছেই ডিজাইন চেয়েছিল সাফ, তবে নির্বাহী কমিটির সভায় রাজাপাকসের লোগোটি অনুমোদন পেয়েছে। লোগোটি মূলত ফিফার লোগোর সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। নতুন এই লোগোটি দ্বারা মার্কেটিং ও যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে ভালো হবে বলে প্রত্যাশা সাফ প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের। বিশ্ব ফুটবল অঙ্গনে নতুন এই লোগো সাফকে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে বলে মনে করেন তিনি। নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তুলনামূলক অনভিজ্ঞ জার্মানিকে 57-27 পয়েন্টে হারিয়েছে রূপালী আক্তাররা। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে আটকে রাখা বাংলাদেশ জার্মানদের প্রথমবার অল আউট করে 5 মিনিটের মধ্যেই 10-0 পয়েন্টে এগিয়ে যাওয়ার পর প্রায় সব খেলোয়াড়কেই পরখ করে নেয় স্বাগতিকরা। 23 সালে কাবাডি শুরু করা জার্মান মেয়েরা বাংলাদেশের টেকনিকের কাছে অনেকটা হেরে গেছে। ম্যাচের 10 মিনিটে জার্মানদের আরও একবার অল আউট করে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে 28-9 পয়েন্টে এগিয়ে থাকা স্বাগতিকদের দ্বিতীয়ার্ধে কিছুটা চাপে চেষ্টা করে ইউরোপের প্রতিনিধিরা। তবে ম্যাচের শেষ দিকে তৃতীয়বারের মতো অল আউট হয় জার্মানি। শেষ পর্যন্ত 57-27 পয়েন্টে এগিয়ে থেকে আসরের টানা দ্বিতীয় জয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। রাত পোহালে শততম টেস্টে নামছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টের গুরুত্ব ছাপিয়ে সেটা মিরপুরের হোম অফ ক্রিকেটের এই ম্যাচকে করে তুলেছে ঐতিহাসিক। ম্যাচ শুরু সকাল 9:30টায়। এই উপলক্ষকে স্মরণীয় করে রাখতে বেশ কিছু আয়োজন করেছে বিসিবি। মুশফিককে ডেবিউ ক্যাপ পরানো হাবিবুল বাশার পরিয়ে দেবেন স্পেশাল ক্যাপ। বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খান দেবেন স্পেশাল ক্যাপ কাস্কেট। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম দেবেন ক্রেস্ট। সঙ্গে থাকবেন নাজমুল আবেদিন ফাহিম। অটোগ্রাফ জার্সি দেবেন মুশফিকের প্রথম টেস্টের ক্যাপ্টেন হাবিবুল বাশার এবং শততম টেস্টের ক্যাপ্টেন নাজমুল শান্ত। বক্তব্য রাখবেন নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম নিজের প্রায় 2 দশকের ক্যারিয়ারে দেখেছেন সাফল্য, ব্যর্থতা। টাইগার সমর্থকদের উপহার দিয়েছেন অসংখ্য না ভোলার মতো স্মৃতি। শততম টেস্টে মুশির সেরা 5 মুহূর্তের কথা জানাচ্ছেন সহকর্মী ফয়সাল হাবিব।
2005 সালে লর্ডসে অভিষেক মুশফিকুর রহিমের, মাত্র 18 বছর বয়সে স্পেশালাইজড ব্যাটার হিসেবে। ট্যালেন্টেড বলেই হয়েছিল এমনটা, কিন্তু সেই ট্যালেন্টের ঝলক কই? ম্যাচ যায়, সিরিজ যায়, একের পর এক পেরিয়ে যায় বছরও, কিন্তু মুশফিক পারেন না বড় ইনিংস খেলতে। অভিষেকের প্রায় 5 বছর পর দেশের মাটিতেই প্রথম দেখালেন তিনি কি করতে পারেন। 2010 সাল ভারতের বিপক্ষে প্রথম টেস্ট চট্টগ্রামে। প্রথম ইনিংসে ভারত করেছিল 243, জবাবে বাংলাদেশের 242। দ্বিতীয় ইনিংসে 413 রান করে ডিক্লেয়ার করলো ওরা। জিততে হলে বাংলাদেশের করতে হতো 415, প্রায় অসম্ভব। টাইগাররা কত রান করতে পারে সেটাই তখন দেখার বিষয়। বাংলাদেশের ইনিংস থেমেছিল 301 রানে। টাইগাররা এত দূর যেতে পেরেছিল মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে। সেদিন 170 রানে 7, 230-এ 8, 258 রানে টাইগাররা 9 উইকেট হারিয়েছিল। মুশফিক তখনও পিচে। 10ম উইকেটে রুবেলের সাথে জুটি ছিল 43 রানের। শেষ উইকেট হিসেবে যখন আউট হলেন, নামের পাশে 101, পেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। মিস্টার ডিপেন্ডেবল হওয়ার তখন থেকেই শুরু। এবারের ঘটনা 2013-র জিম্বাবুয়ের হারারেতে। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরে প্রচণ্ড চাপে বাংলাদেশ। মুশফিক তখন নিজেই ক্যাপ্টেন। জিততেই হবে এমন সমীকরণে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করলেন 60 রান, আর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসলো 93। চাপের মুখে বাংলাদেশ জিতেছিল 143 রানে। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে মুশফিক জানান দিলেন, আকারে ছোটখাটো হতে পারেন, তবে বড় চাপের মুখে ভেঙে পড়েন না। 2013-র গল টেস্টের তৃতীয় দিন শেষে মোহাম্মদ আশরাফুল 189 আর মুশফিক অপরাজিত 152 রানে। সাদা পোশাকে নিজেদের ক্রিকেটারদের কাছ থেকে কখনো 200 রান না দেখা বাংলাদেশের মানুষ সেদিন ঘুমাতে গেল ডাবল সেঞ্চুরির স্বপ্ন নিয়ে। তৃতীয় দিন সকালে 1 রান যোগ করতেই ফিরলেন আশরাফুল। ডাবল সেঞ্চুরি দেখার স্বপ্নে লাগলো ধাক্কা, কিন্তু মুশফিক ছিলেন অবিচল। প্রথম টাইগার ব্যাটার হিসেবে 200 রান স্পর্শ করলেন। হয়ে গেলেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসের অংশ। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ পেল প্রথম টেস্ট ড্রয়ের স্বাদ। 2017-র ওয়েলিংটন টেস্ট নানা কারণেই স্মরণীয় বাংলাদেশের জন্য। প্রথম ইনিংসে অবিশ্বাস্য দৃঢ়তায় টাইগাররা করল 595 রান। সাকিব আল হাসানের সাথে মুশফিক করলেন 359 রানের জুটি। টেস্টে এখনও বাংলাদেশের সর্বোচ্চ রানের পার্টনারশিপ সেটা। সেদিন 200 না পেলেও মুশি করেছিলেন 159। বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছিল সেই ম্যাচ। কে জানে, দ্বিতীয় ইনিংসে ইনজুর্ড হয়ে যদি মাঠ না ছাড়তে হতো মুশির, তবে হয়তো হারটা এড়ানোও যেত। 2024-এর অগাস্টে দেশের যখন টালমাটাল অবস্থা, তখন বাংলাদেশ গেল পাকিস্তান জয়ের মিশনে। পিন্ডি টেস্টের প্রথম ইনিংসে 448 রান করে পাকিস্তান ক্যাপ্টেনের মুখে বিদ্রূপের হাসি। শান মাসুদ জানতেন না টাইগারদের ডেরায় মুশফিকুর রহিম ছিলেন। 191 রান করেছিলেন সেদিন মুশি। বাংলাদেশ প্রথমবার টেস্টে হারালো পাকিস্তানকে। প্লেয়ার অব দ্য ম্যাচ পেলেন মুশি। 200 না হলেও বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংসে সেদিন খেলে ফেলেছিলেন মিস্টার ডিপেন্ডেবল। 100 টেস্টের মাইল ফলকের সামনে দাঁড়িয়ে এখনই অবসর নেয়ার ভাবনা নাই মুশফিকের মাথায়। সাদা পোশাকে আরও সেবা দিতে চান দেশকে। আসন্ন সময়ে নিশ্চয়ই আরও বড় বড় ইনিংস খেলতে চাইবেন। নিজের টেস্ট গড়টাও অন্তত 40-এর ঘরে নিতে চাইবেন মুশফিক। আর সাদা পোশাকে 15 নম্বর জার্সির ছোটখাটো গড়নের খেলোয়াড়টাকে পিচে রেখে নিশ্চিন্ত হতে পারবে সমর্থকরা। ফয়সাল হাবিব, 71। সবার আগে সেমিফাইনাল নিশ্চিতের মিশনে আকবর আলীর দল এশিয়া কাপ রাইজিং স্টার্সে প্রথম 2 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে আছে বাংলাদেশের দল। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই দল এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্সে প্রথম ম্যাচ থেকে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে চলেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে সোয়ানের অনবদ্য সেঞ্চুরি আর সবশেষ ম্যাচে রাকিবুল রিপনের দুর্দান্ত বোলিং, সব মিলিয়ে 2 বিভাগেই ছন্দে থাকা বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে। 2 ম্যাচে 1 জয় 1 হারে পয়েন্ট টেবিলের 2-এ থাকা শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে হারলেই বাদ পড়বে টুর্নামেন্ট থেকে। তবে বাংলাদেশের হারলেও সুযোগ থাকবে, কারণ পয়েন্টের সাথেও রান রেটেও বেশ ভালোভাবে এগিয়ে বাংলাদেশ। কয়েকদিন ধরে নারী ক্রিকেট নিয়ে নানা বিতর্কের মধ্যে বিসিবি। এরপরই রদবদল ঘটল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। কমিটিতে দায়িত্ব পেলেন বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দলা। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলোর পুনর্গঠনের সিদ্ধান্ত জানায় বিসিবি। গেল 6 জুন বিসিবি নির্বাচনের পরদিন 23টি স্থায়ী কমিটি ভাগ করে বিসিবি। তখনও বিসিবি পরিচালক হননি রুবাবা। চলতি মাসের 3 তারিখ তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার আব্দুর রাজ্জাকের জায়গায় তিনি পেলেন নারী ক্রিকেটারদের দায়িত্ব। এতদিন এই বিভাগের
প্রধানের দায়িত্ব পালন করা রাজ্জাককে এখন একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। এইচপির দায়িত্বে থাকা খালেদ মাসুদকে এখন করা হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। এতদিন ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি বিসিবি সভাপতির কাছে এখন থাকলো ওয়ার্কিং কমিটির দায়িত্ব। টানা 2 ম্যাচে জয় পায় না ব্রাজিল। এবার কি পারবে সেই গেড়ো খুলতে? বছরের শেষ ম্যাচে শেষ ঝলক দেখাতে মাঠে নামছে ব্রাজিল। প্যারিসে ওদের প্রতিপক্ষ তিউনিসিয়া। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1:30টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। কাতার বিশ্বকাপের ঠিক আগে প্যারিস মেতেছিল সাম্বার তালে তালে। নেইমার, রাফিনিয়া, রিশার্লিসনদের তাণ্ডবে বরবাদ হয়েছিল তিউনিসিয়া। প্রীতি ম্যাচে উত্তর আফ্রিকার দেশটাকে 5 গোলে হারিয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দুয়ারে আরও একটা বিশ্বকাপ। প্রীতি ম্যাচের মোড়কে চলছে প্রিপারেশন। নিজেদের ঝালাই করার সেই মিশনে আরও একবার তিউনিসিয়াকে ঝালাপালা করতে প্যারিসকে বেছে নিয়েছে ব্রাজিল। এই নিয়ে তৃতীয়বার ফেস অফে এই দুই দল। 1973 সালে প্রথমবার যেবার ব্রাজিল জিতেছিল 4-1 গোলে। এর পরেরটা তো 2022-এ। অক্টোবর উইন্ডোতে সাউথ কোরিয়ার ঘরে গিয়ে ওদের উড়িয়ে দিয়ে কামব্যাকের আভাস দেওয়ার রেশ না কাটতেই জাপানের কাছে কলাপস করে বসে ব্রাজিল। এরপরে র্যাঙ্কিংয়ে 6 থেকে নেমে যায় 7 নম্বরে। সেই ক্ষত সারানোর লক্ষ্যটা ভালোভাবে পূরণ করছে কার্লো আনচেলত্তির দল। গেল ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে প্রথম জয় পায় ব্রাজিল। সেই ম্যাচে ম্যাজিক দেখিয়েছেন 18-র এস্তেভাও। তিউনিসিয়ার বিপক্ষেও অ্যাটাকিং জোনেই থাকছেন এই ওয়ান্ডারকিড। এই ম্যাচেও বেশ কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন অল টাইম গ্রেট বস ডন কার্লো। স্টার্টিং 11-এ কুনহার জায়গায় পেদ্রোকে দেখা যেতে পারে। মিডফিল্ডে ফেবিনিওর সাথে লুকাস প্যাকুয়েতা, আর ডিফেন্সে মার্কিনিয়াসের সাথে জুটি গড়বেন এদার মিলিতাও। গেল ম্যাচে ইনজুরিতে পড়ে আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েলকে ছাড়া এই ম্যাচে মোটামুটি ফুল ফিট দলই পাচ্ছেন আনচেলত্তি। পরিসংখ্যান সাম্প্রতিক পারফরমেন্সে ব্রাজিলই ফেভারিট। আজকাল একটা প্যাটার্ন মেনে চলছে ব্রাজিল। সেপ্টেম্বর প্রোগ্রামে বিশ্বকাপ আছে 2 ম্যাচের একটিতে জয়, একটিতে হার পেয়েছে তারা। অক্টোবরেও ঘটেছে একই ঘটনা। নভেম্বরের প্রথম ম্যাচটা তো জিতেছে ব্রাজিল, তবে বছরের শেষ লড়াইয়ে কি ওরা পারবে সেই জাল কেটে জয় দিয়ে সাইন অফ করতে? কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।